সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। যে নারী একদিন দু চোখে স্বপ্ন নিয়ে শহর পাড়ি দিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য, আজ ফিরে এসেছেন শেকড়ের টানে। নতুন এক উদ্যমে হয়েছেন উদ্যোক্তা। নিজ গ্রামের প্রাকৃতিক সম্পদ অ্যারাবিক কফিকে নিয়ে গড়ে তোলেন কফি সংস্কৃতির এক নতুন বিপ্লব। চীন ঘুরে এসে আরও বিস্তারিত জানাচ্ছেন শাহনশা রাসেল। চীনের ইউনান প্রদেশের লংচিয়াংয়ের বিখ্যাত চা এবং কফি, এখানকার প্রাকৃতিক উৎসগুলোই এখানের মানুষদেরকে করে তুলছে উদ্যোক্তা। তেমনি একজন নারী যিনি চাকরি ছেড়ে তার স্বদেশে ফিরে এসে এখানকার প্রাকৃতিক রিসোর্স যেমন কফিকে কেন্দ্র করে গড়ে তুলেছেন একটি কফি শপ। আমরা ঘুরে দেখি তার কফি শপ। নাম তার রুবি। শহরের কর্পোরেট হাতছানি আর গ্ল্যামারাস ক্যারিয়ার পেছনে ফেলে ফিরে এসেছেন তার জন্মভূমি লংলিং গ্রামে। হাতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আর চোখে নিজের গ্রামকে বদলে দেবার স্বপ্ন। কোনো বড় অফিসে যোগ দেননি তিনি, বরং পাহাড়ের কোল ঘেঁষে গড়ে তুলেছেন নান্দনিক এক কফি শপ। পড়াশোনা শেষ করে যখন সবাই বেইজিং বা সাংহাইয়ের মতো বড় শহরে ক্যারিয়ার গড়তে ব্যস্ত, তখন এই তরুণী ভেবেছিলেন ভিন্ন কিছু। তার গ্রাম লংলিংয়ের মাটি ও জলবায়ু প্রিমিয়াম অ্যারাবিক কফি চাষের জন্য উপযুক্ত। তিনি চেয়েছিলেন তার এলাকার বিখ্যাত কফি দেশ ও দেশের বাইরে যাবার পাশাপাশি তার নিজ গ্রামেও একটি ব্র্যান্ড হিসেবে গড়ে উঠুক। আর তাকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় সরকার। 2022 সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর আমি বেশ ভালো চাকরি করতাম। সেখানকার আবহাওয়া তেমন ভালো লাগেনি, তাই আমার হোমটাউনে ফিরে আসার সিদ্ধান্ত নেই। তখন আমাদের এলাকায় গ্রামীণ উন্নয়ন কাজ চলছিল। এখানকার কফি চীনের মধ্যে বিখ্যাত, তাই আমি সব খোলার সিদ্ধান্ত নিলাম। আমি ক্যাফের জন্য স্থান নির্বাচন করলাম। শুরুতে এখানে অনেক প্রতিবন্ধকতা ছিল। এই পাহাড়ে বিদ্যুতের লাইন ছিল না, তাই আমি সোলার প্যানেল স্থাপন করলাম। আমি খুব খুশি আমার গ্রামের বিখ্যাত কফি নিয়ে উদ্যোক্তা হতে পেরে। মানুষ আমার এই গ্রাম সম্পর্কে জানতে পারছে। অনেক পর্যটক এখানে এসে কফির স্বাদ নিচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। পাহাড় আর মেঘের কোলে আধুনিক ক্যাফে গড়ে তোলেন রুবি দম্পতি। সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে সেরা রোস্টিং বিন সংগ্রহ করেন তারা। পাহাড়ের চূড়ায় বসে তাজা কফির স্বাদ নিতে, মেঘের ভেলায় ভেসে নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে সবাই এসে ভিড় করেন এই কফি হাউসে। এই ক্যাফেতে স্থানীয় তরুণ তরুণীদের কর্মসংস্থানও তৈরি হয়েছে। রুবি ও তার স্বামী এই ক্যাফের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং নজর কাড়ছেন লাখো মানুষের। I began share this changing yet heartwarming journey. লংলিং গ্রামের এই কফি শপটি শুধু একটি ব্যবসা নয়, একটি প্রেরণার নাম। এটি প্রমাণ করে যে মেধা আর ইচ্ছাশক্তি থাকলে নিজের জন্মভূমিতে ফিরেই উন্নয়নের মশাল জ্বালানো সম্ভব। পাহাড়ের কোল থেকে ভেসে আসা এই কফির সুবাস যেন সেই সাফল্যেরই বার্তা দিচ্ছে। শাহনশা রাসেল, সিএমজি বাংলা। 2025 সালে চীনের তুলা উৎপাদন 60 লাখ টনের সীমা অতিক্রম করেছে। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে উঠে এসেছে এ তথ্য। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে চীনের মোট তুলা উৎপাদন দাঁড়িয়েছে 66,41,000 টনে, যা 2024 সালের তুলনায় 7.7% বেশি।
এবছর চীনে তুলা চাষ হয়েছে 29,79,200 হেক্টর জমিতে, যা আগের বছরের তুলনায় 1,40,900 হেক্টর বেশি। প্রতি হেক্টরে ফলন হয়েছে 2,229 কেজি, যা কৃষি প্রযুক্তি উন্নয়ন, আধুনিক সেচ ব্যবস্থা এবং উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলাফল। পরিসংখ্যান বলছে 2024 সালে চীনে তুলার উৎপাদন হয়েছিল 60 লাখ টন। এই সময়ে মোট তুলার উৎপাদন 6.164 মিলিয়ন টনে পৌঁছেছিল, যা এর আগের বছরের তুলনায় 5,46,000 টন বেশি। আর প্রধান তুলা উৎপাদনকারী অঞ্চল উইগুর স্বায়ত্তশাসিত শিনচিয়াংয়ে সে সময় তুলা উৎপাদন হয়েছিল 5.686 মিলিয়ন টন। এই সফলতার পেছনে রয়েছে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত সেচ ব্যবস্থা এবং বিশেষ ধরনের উচ্চ ফলনশীল বীজ। চীনের সরকারও মাঠে মাঠে পৌঁছে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে, যা এই ফলনের জন্য বড় ভূমিকা রেখেছে। তুলা শুধুমাত্র কৃষকের আয় বাড়ায় না, দেশের বস্ত্র ও গার্মেন্টস শিল্পের জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাই পর্যাপ্ত ও নিরাপদ তুলা সরবরাহ নিশ্চিত করা চীনের অর্থনীতির জন্য বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষজ্ঞরা বলছেন, এই উৎপাদন বৃদ্ধি দেশের বাজারে তুলার দাম স্থিতিশীল রাখছে এবং আমদানি নির্ভরতা কমাচ্ছে। অর্থাৎ কৃষক খুশি, শিল্প খুশি এবং দেশও লাভবান। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত প্রযুক্তি এবং সরকারের সমর্থনের সঙ্গে এই ধারা ভবিষ্যতেও চলতে থাকবে। আগামীতে চীনের তুলা উৎপাদন আরও বাড়বে, যা দেশের কৃষি ও বস্ত্রশিল্পকে আরও শক্তিশালী করবে। আফরিন মিন, সিএমজি বাংলা। বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় গ্রামীণ কর্মসম্মেলন। এতে 2026 সালের জন্য চীনের কৃষি উন্নয়নের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো ঠিক করা হয়েছে। বৈঠকে কৃষি ও গ্রামীণ আধুনিকায়ন, শস্য উৎপাদন ও কৃষকের আয় বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর কৃষি, নীতিগত সহায়তা ও দারিদ্র্য বিমোচনের সাফল্য ধরে রাখার আহ্বানও জানানো হয়েছে। আপাতত চীনের লক্ষ্য হল 2025 সালে রেকর্ড শস্য উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল কেন্দ্রীয় গ্রামীণ কর্মসম্মেলন। সম্মেলনে কৃষি, গ্রামীণ অঞ্চল ও কৃষকদের বর্তমান পরিস্থিতি ও নানা ধরনের চ্যালেঞ্জ পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে 2026 সালে চীনের কৃষি উন্নয়নের প্রধান অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে এতে। সম্মেলনে বলা হয়, কৃষি ও গ্রামীণ আধুনিকায়ন চীনের সামগ্রিক অগ্রগতি এবং আধুনিকায়নের গুণগত মানের জন্য গুরুত্বপূর্ণ। শস্য ও তেলজাত ফসলের উৎপাদন স্থিতিশীল রাখার মাধ্যমে কৃষি সক্ষমতা জোরদারের পরিকল্পনাও নেওয়া হয় সম্মেলনে। পাশাপাশি গ্রামীণ জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে অর্জিত সাফল্য ধরে রাখা এবং গ্রামীণ এলাকায় সুশাসন ও শিষ্টাচার জোরদারের উপরও গুরুত্ব দেওয়া হয়। কৃষি ও গ্রামীণ আধুনিকায়ন এগিয়ে নিতে উৎপাদন সক্ষমতা বাড়ানো, পরিবেশ উন্নয়ন এবং উৎপাদনের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধিতে জোর দিতে হবে। সম্মেলনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক অগ্রগতির বাস্তব প্রয়োগেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য শুধু গবেষণাগার বা জার্নালে সীমাবদ্ধ থাকলে চলবে না, সেগুলো মাঠ পর্যায়ে প্রয়োগ হয়ে বাস্তবভাবে কৃষকদের উপকারে আসতে হবে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2025 সালে দেশটি রেকর্ড পরিমাণ শস্য উৎপাদন অর্জন করেছে। এ সময় মোট শস্য উৎপাদন ছাড়িয়েছে 71,40,00,000 টনেরও বেশি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। পানির পান্ডা নামে পরিচিত বিপন্ন প্রজাতির চাইনিজ স্টারজন রক্ষায় চীন এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছে।
2016 সালে ইয়াংজি রিভার ইকোনমিক বেল্ট উদ্যোগের মাধ্যমে অবৈধ মাছ ধরা নিষিদ্ধকরণ, কৃত্রিম প্রজনন এবং গেল বছরে রেকর্ড সংখ্যক 9,70,000 মাছ নদীতে অবমুক্ত করার ফলে এই প্রজাতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত কঠোর আইন এবং বিজ্ঞানসম্মত সংরক্ষণের মাধ্যমে চীন তাদের দীর্ঘতম নদী ইয়াংজির জীববৈচিত্র্য পুনরুদ্ধারে সক্ষম হয়েছে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী চাইনিজ স্টারজন। চীনের দীর্ঘতম নদী ইয়াংজিতে জন্ম নেওয়া এই মাছটি জীবনের অধিকাংশ সময় সমুদ্রে কাটালেও বংশবৃদ্ধির সময় ঠিকই ফিরে আসে আপন নীড়ে। তবে আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এই মাছটিকে বিশ্বের অন্যতম অতি বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই সংকটময় অবস্থা থেকে স্টারজনকে বাঁচাতে 2016 সাল থেকে চীন সরকার যে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে তার সুফল এখন দৃশ্যমান হতে শুরু করেছে। 2016 সালের শুরুতে চীন সরকার ইয়াংজি রিভার ইকোনমিক বেল্ট নামক একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে। 11টি প্রদেশ ও শহর নিয়ে গঠিত এই অঞ্চলের মূল লক্ষ্য ছিল উন্নয়নের পাশাপাশি ইয়াংজি নদীর বাস্তুসংস্থান রক্ষা করা। এই উদ্যোগের আওতায় নদী থেকে অবৈধ মাছ ধরা নিষিদ্ধ করা হয় এবং স্টারজন মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্রগুলো সংস্কারের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। 2020 সালের জুন মাসে সাংহাই শহর কর্তৃপক্ষ চাইনিজ স্টারজন সংরক্ষণে একটি বিশেষ আইন পাশ করে। কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মাছ রক্ষায় স্থানীয় পর্যায়ে এমন আইন চীনে এর আগে কখনো দেখা যায়নি। এই আইনি কঠোরতা এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ফলে ইয়াংজি নদীর মোহনায় জীববৈচিত্র্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদীতে স্টারজনের সংখ্যা বাড়াতে চীন কৃত্রিম প্রজনন এবং মাছ ছাড়ার এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। 2024 সাল থেকে কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় এই প্রচেষ্টাকে আরও জোরালো করেছে। সরকারি তথ্য মতে কেবল 2025 সালে প্রায় 9,70,000-এরও বেশি কৃত্রিমভাবে প্রজনন করা চাইনিজ স্টারজন ইয়াংজি নদীতে অবমুক্ত করা হয়েছে। সম্প্রতি এক গবেষণায় এর অভাবনীয় ফলাফল দেখা গেছে। সাংহাই জলজ বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের গবেষক ওয়াং থিং জানান, 2025 সালে ইয়াংজি নদীর মোহনায় রেকর্ড সংখ্যক স্টারজন শনাক্ত করা হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। শুধু স্টারজন নয়, ইয়াংজি ফিনলেস পরপয়েজ এবং চাইনিজ শাকারফিশের মতো বিলুপ্ত প্রায় অন্যান্য প্রজাতির উপস্থিতিও সেখানে বৃদ্ধি পেয়েছে। চাইনিজ স্টারজনকে রক্ষা করার এই লড়াই কেবল একটি প্রজাতির অস্তিত্ব রক্ষার লড়াই নয়, এটি ইয়াংজি নদীর সম্পূর্ণ প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারের একটি শক্তিশালী কার্যক্রম। কঠোর আইন, বিজ্ঞানসম্মত গবেষণা এবং সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার সমন্বয়ে এখন ফিরে আসতে শুরু করেছে ইয়াংজি নদীর হারানো সৌন্দর্য। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।